টিম সিএফও 365 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুদ্দিন। আজকে আমার অফিসে আমাদের একজন স্পেশাল গেস্ট হাবিব ভাই আছেন বাংলাদেশে একটা লিস্টেড কোম্পানি এবং তাদের টেক্সটাইল গার্মেন্টস অনেকগুলো বিজনেস আছে, আপনার নাম বললেই চিনবেন, এবং তিনি সেই টেক্সটাইল ইউনিটের সিএফও। হাবিব ভাই দীর্ঘদিন ধরে দেশে বিদেশে অনেক কোম্পানিতে সুনামের সাথে কাজ করেছেন। আমি হাবিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার এই যে একটা 20 বছরের কাছাকাছি একটা কেরিয়ার, লং কেরিয়ার, এই কেরিয়ারে আসলে আপনি যারা নতুন সিএফও হইতে চায় তাদের জন্য আপনার মানে কেরিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে কীভাবে তারা হাউ টু স্টার্ট দ্যার কেরিয়ার অর হাউ টু কন্টিনিউ টু রিচ দিস পজিশন। থ্যাংক ইউ মনিরুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সিএফওর জার্নিটা ইজি না। আমরা যারা প্রফেশনাল কোয়ালিফিকেশন আইসিএমবি থেকে নিয়েছি, আমরা শুরু করেছিলাম আপনার কস্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট নর্মালি হয় না, বাট অ্যাটলিস্ট মিনিমাম কস্ট অ্যাকাউন্ট থেকে আমরা শুরু করি। ইভেন ম্যানেজারও শুরুতে থাকে না, বাট পজিশনটাতে আসতে অনেক লম্বা পথ পার হতে হয়। তো এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা অবশ্যই আপনাকে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে দিবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন এটার কোনো বিকল্প নেই, যেমন না যে এটাকে বাদ দিয়ে হয়তো বা অন্য কিছুতে করা যাবে। বাট দিন শেষে বাংলাদেশে অনেক সিএফও আছে যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই, বাট স্টিল তারা বিভিন্ন বড় বড় গ্রুপের আপনার সিএফও ফাইন্যান্সকে লিড দিচ্ছে। তো এটার সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আপনার সফট স্কিল, আপনার কমিউনিকেশন, বিজনেস নলেজ, এই তিনটা জিনিস মনে করেন যদি না থাকে তাহলে আসলে আপনার মানে সিএফওর জার্নিটা এত ফ্রুটফুল হবে না। আর আমরা যখন শুরুতে আপনার চাকরিতে ঢুকি তো আমরা একটা লিমিটেড জায়গায় আসলে আপনার ফোকাস থাকে, ঠিক আছে। আর সিএফও আসলে একটা বিজনেসের কমপ্লিট পিকচার নিয়ে কাজ করা। তো লিমিটেড জায়গা থেকে যখন কমপ্লিট পিকচারে যাওয়া হয়, এটা স্টেপ বাই স্টেপ মনে করেন যেতে হয়। এটা চাইলেও আপনার শুরুতে আপনার সিএফও পজিশন নিতে পারবেন না। তো এখানে বলার মতো অনেক কিছু আছে। তো এই জার্নিতে মনে করেন যেমন ধরেন আপনার টেকনিক্যাল স্কিলের কোনো কম্প্রোমাইজ নেই। যেমন আমরা জানি যে একজন সিএফও যখন হবেন, আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, আজকে বিকেলে আমি আমার চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমরা চাই যে ওনার কাছে গেলে চোখের বেস্ট ট্রিটমেন্ট পাবো। মাথা ব্যথা হলে মনে হয় যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বেস্ট ট্রিটমেন্ট দেবে। বাট যখন আমি চেয়ারে বসি, একজন ম্যানেজার বলেন, সিনিয়র ম্যানেজার বলেন, সিএফও বলেন, তখন ম্যানেজমেন্ট কিন্তু এটাই চাইবে যে এই পজিশনে উনি বেস্ট সার্ভিস দেবেন। এখন না জানাটা কিন্তু এটা মানে দ্যাট ডাজেন্ট মেক সেন্স, যে আপনি আপনার পজিশনে বসে আছেন কিন্তু আপনি ডেলিভারি দিতে পারবেন না, এটা কিন্তু মানে কখনো গ্রহণযোগ্য না যদি আমরা বিজনেসের ভাষায় বলি। কারণ সেটা আপনার এই কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আপনি হতে পারেন, আপনি কোয়ালিফাইড নাও হতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনি একটা কোম্পানি যখন জিএম পজিশনে কাজ করবেন, হেড অফ অ্যাকাউন্টস ফাইন্যান্স অথবা সিও হিসেবে কাজ করবেন, তখন কিন্তু আপনার টেকনিক্যাল স্কিলের সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। এবং সেটা থিওরি হলে চলবে না, আপনার কিন্তু প্র্যাকটিক্যালি, যেমন ধরেন আপনি ট্যাক্স অফিসে যাবেন, ট্যাক্স অফিসে কিন্তু থিওরি পরে গেলে হবে না, আপনাকে হাউ টু কমিউনিকেট, যেটা হাবিব বললেন যে কমিউনিকেশন স্কিলটা, সফট স্কিলটা। কারণ কমিউনিকেশন স্কিলের মধ্যে সফট স্কিল মানে এট টাইমস আপনাকে কিন্তু হাম্বল হইতে হবে, খুব হাম্বল, আবার অনেক সময় একটু রুড হইতে হবে, অনেক সময় এটা ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। কারণ এই যে সিচুয়েশনাল লিডারশিপ একটা কথা আছে, আপনাকে কিন্তু এই ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট রোল প্লে করতে হবে। তো এই জায়গাটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ। তো এখানে হাবিব ভাই যদি কোনো, যেহেতু দেশে বিদেশে আপনি অনেক বড় বড় জায়গায় কাজ করেছেন এবং আপনি বিদেশে এমন হয়েছে একটা কোম্পানিতে যাদের টার্নওভার $1 বিলিয়ন বেশি, সেক্ষেত্রে আপনি এই বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের লোকজনের সাথে কাজ করার সুযোগ আছে, আপনার বস ছিল বিদেশি, সেটা আমরা দেখেছি। তো এখান থেকে আপনার একটু জাস্ট কিছু চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স বলেন। জাস্ট আমি একটা জিনিস বলবো, সেটা হলো আপনার ব্যবসাকে টেবিলে বসে ব্যবসা শেখা যাবে না। আপনি যখন যে বিজনেসেই যাবেন, টেবিলে নর্মালি আপনার অ্যাকাউন্টিং জব অনেকে মনে করে একটা ডেস্ক জব, বাট টু বি অনেস্ট, যদি আসলে ডেস্ক জব কেউ করতে চায় তাহলে সে সারা জীবন অ্যাকাউন্টেন্ট হিসেবে থাকবে।
সে কখনো সিএফওর ওই পর্যন্ত যেতে পারবে না। তো আমি ফ্রম দ্য বিগিনিং ডে 1 থেকে ধরেন আপনার যখন গার্মেন্টসে জয়েন করি, আমি ডেস্কে খুব কমই বসছি। প্রথমে আগে বিজনেস বোঝার চেষ্টা করছি, প্রসেস বোঝার চেষ্টা করছি, পুরো প্রসেসটাকে ম্যাপ করা হয়েছে। সেই প্রসেস ম্যাপ করার পরে দেন সেখানে ট্রানজ্যাকশনগুলো কীভাবে আসলে আপনার হচ্ছে, সেই ট্রানজ্যাকশনগুলোকে প্রপারলি অ্যাকাউন্ট ফর করা। তো এই যে পুরো জিনিসটাকে বুঝে এটাকে একটা প্রপার এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এটা শুধু এক্সেলের নলেজ দিয়ে হবে না। আপনাকে বিজনেস নলেজটা যখন আপনার কাছে থাকবে, তখন আপনি এক্সেলের স্কিল ভালো থাকলে সেটাকে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন, আপনি একটা প্রপার এমআই সিস্টেম ডেভেলপ করতে পারবেন। আর আমার সৌভাগ্য হয়েছে যে আমি ফ্রম দ্য বিগিনিং যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে সেখানে এমআইএসের উপর অনেক বেশি জোর ছিল, এবং এমআইএসের বেস আপনার বিজনেসের ডিসিশনগুলো নেওয়া হতো। টু বি অনেস্ট, আপনার আইসিএমএ যখন আমি আইসিএমএ কোয়ালিফাই করে আমি এক্সেলের একটা সেল থেকে আরেকটা সেল কীভাবে যোগ করতো সেটাও জানতাম না, ঠিক আছে। তো এখন যদি বলেন যে আমি ওয়ান অফ দ্য অ্যাডভান্স লার্নার, যদি বলেন আমি সেই লেভেলের আপনার একজন এক্সেল ইউজার। তো আমার জন্য ওটা হওয়াতে সুবিধা হয়েছে কি যে আমি প্রত্যেকটা বিজনেসে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি আমার মতো করে একটা এমআই সিস্টেম নিজে ডেভেলপ করে নিই। তো যেটা আমাকে কাউকে দিয়ে করাতে হয় না। তো যখন নিজে ডেভেলপ করে নেওয়া হয় তখন ওই জিনিসটা মনে করেন মেনটেন করা খুব সহজ হয়ে যায়। ওটাকে আপনার ওইখান থেকে বিজনেস আপনার সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা বিজনেসের এমআইএস নট নেসেসারিলি দ্য সেম। প্রত্যেকটা বিজনেসের টাইপ ডিফারেন্ট, ঠিক আছে, ট্রানজেকশনগুলো ডিফারেন্ট, আবার এমআইএস সিস্টেমটাও ডিফারেন্ট হবে। দেখা গেলো যে আপনারা জাস্ট ইন্টারেস্টিংলি বলি, আমি গার্মেন্টসে যখন ছিলাম আমরা এখানে কস্টিং শিট নিয়ে কাজ করছি। সারা দিন মনে করেন কস্ট শিট নিয়ে ফোকাস থাকতাম। কস্ট শিটের প্রি কস্ট শিট এবং পোস্ট কস্ট শিটের অ্যানালাইসিস কম্পারেটিভ করে আপনার মালিকদের কাছে প্রেজেন্ট করা, এটা ছিল গার্মেন্টসের ওই ফোকাসড এরিয়া। বাট যখন আমি আপনার ডিফারেন্ট আরেকটা বিজনেসে গেলাম, সেখানে আপনার কস্ট শিটের কোনো বিষয়বস্তু ছিল না। ওইখানে ছিল প্রতিদিন ক্যাশ ফ্লো ম্যানেজ করা, ক্যাশ ফ্লো রিপোর্ট করা। তো ওইখানে হাইলি ক্যাশ ফ্লো বেসড আপনার ব্যবসা ছিল। তো আরেকটা ব্যবসাতে যখন গেলাম সেখানে আপনার ক্যাশ ফ্লোতে না, ওইখানে এমন একটা ব্যবসা, আমি জাস্ট একটা সৌদি আরবের একটা ছোট্ট ব্যবসার কথা বলবো, যেটা আমি লাস্ট ওইখানে স্টার্ট আপ বিজনেস ছিল, রিসাইকেল বিজনেস। ওই রিসাইকেল বিজনেসের ইনভেন্টরি রিপোর্টটা ছিল ওই বিজনেসের ড্রাইভার। কেন এমনভাবে রিপোর্টটা আমি ডিজাইন করছিলাম, ওই প্রতিদিনের ইনভেন্টরি দেখে আমার পারচেস সিদ্ধান্ত নেওয়া লাগতো। ওই ইনভেন্টরি রিপোর্ট দেখে আমরা এক্সপোর্ট সিদ্ধান্ত নিতাম, এবং ওইটাই আমার ক্যাশ ফ্লো জেনারেট করতো। সো জাস্ট খেলে একটা ইনভেন্টরি রিপোর্ট, বাট ইনভেন্টরি রিপোর্টটাকে আমাকে তৈরি করতে হয়েছে অনেক অ্যানালাইসিস করার পরে, কারণ এখানে স্টেজ বাই স্টেজে বিভিন্ন জায়গায় আমাদের রিসাইকেল ইনভেন্টরি থাকতো, এবং এই রিসাইকেল ইনভেন্টরিগুলোকে কোনটা কোন স্টেজে আছে এটা আইডেন্টিফাই করা খুব জরুরি, এবং এটাকে ট্র্যাক করাও জরুরি। তো এই যে একটা ফুল প্রসেস, এটাকে এক্সেলের মধ্যে কোনো সফটওয়্যার ব্যবহার না করে প্রত্যেকটা স্টেজে প্রতিদিন ইনভেন্টরি জানতে পারাটা ইটস নট অ্যান ইজি জব। সো এইটাকে মেকানিজম করে আপনাকে এক্সেলে সেইগুলোকে লজিকগুলো দিয়ে সো দ্যাট ডেটাগুলোকে এভাবে ক্যাপচার করা সে আপনি প্রত্যেকটা স্টেজে প্রতিদিন যে কোনো সময় ক্লিক করলে ইনভেন্টরি স্ট্যাটাসটা দেখতে পারতেছেন, এবং সেখান থেকে ব্যবসার সিদ্ধান্ত নেওয়া যায়। আবার ধরেন বাংলাদেশের আরও এখন একটা বিজনেস, আমি এখন লেটেস্ট যেটাতে আছি, আমার এখানে একটা ট্রেজারি রিপোর্ট মেনটেন করতে হয়, এবং এই ট্রেজারি রিপোর্টটা এমন ক্রিটিক্যালভাবে যে আমি এই ট্রেজারি রিপোর্ট না দেখলে আমি আপনার ফান্ডিং প্ল্যান করতে পারি না। যতক্ষণ পর্যন্ত ট্রেজারি রিপোর্ট আপডেট না হচ্ছে, আমার কাছে মনে হয় বিজনেসটা ব্লাইন্ড, এখানে কোনো কিছুই আমার চোখের সামনে নেই। যখন এই রিপোর্টটা আপডেট হয় আমি প্ল্যান করতে পারি আজকে সাপ্লায়ারকে কয় টাকা পেমেন্ট দেওয়া যেতে পারে, ঠিক আছে, আমার আগামী 3 দিনে কি ক্যাশ ফ্লো আসবে, তারপরে আপনার কি বলে এটাকে আপনার বড় পারচেস ডিসিশনগুলো কোনটা নেওয়া যাবে। তো এইভাবে মনে করুন এইগুলো দেখে আপনার ওই রিপোর্ট দেখে আমাকে প্রতিদিন এটা করতে হয়। তো এই জিনিসগুলো অবশ্যই আপনার স্কিল, সফট স্কিল, এক্সেল যারা জানবে তাদের জন্য কাজ করতে সহজ হবে, আর এক্সেল যারা জানবে না তাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল বলি, আজকে সকালবেলা ধরেন আমি এই ট্রেজারি রিপোর্টের যখন আমি ম্যানেজ করছি, আমি আমার অ্যাকাউন্টেন্টকে বললাম যে আপনার একটা পার্টিকুলার সাপ্লায়ার ওকে রিসেন্টলি গত 6 মাসে কি আপনাকে মাল দিল আর কত পেমেন্ট দিল, এটা একটু চেক করে আমাকে একটু জানান, সো আমি সিদ্ধান্ত নিতে পারবো কি আপনি আসলে কত টাকা পেমেন্ট দিব। বাট ওই অ্যাকাউন্টেন্ট আমাকে ফিডব্যাক দিচ্ছে প্রায় 6 ঘন্টা পরে। অথচ আমি যদি ডেস্কে বসে থাকতাম আমি ওই সিদ্ধান্তটা নিতাম জাস্ট
আমার রিপোর্টটা ওপেন করতাম, ইন 3 to 4 সেকেন্ড আমি দেখতে পেতাম যে আমার লাস্ট 6 মাসে কি পারচেজ হয়েছে আর লাস্ট 6 মাসে আমি তাকে কি পেমেন্ট দিছি। সো আমার আউটস্ট্যান্ডিংটা এটা না কম। সো এটাই হলো ডিফারেন্স। এখানে কি দেখেন এই যে রিয়েল টাইম ডেটা, এখানে হাবিব ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম, হাবিব ভাই FCIBD-তে উনি ফার্স্টে চাকরিতে জয়েন করেন এবং 2 মাসের মাথায় উনি বিদেশে চলে যান। এবং বিদেশে যখন যান তিনি কিন্তু অ্যাকাউন্টেন্ট ছিলেন, তিনি আপনার কাস্টমার সার্ভিস ম্যানেজার ছিলেন, তিনি সেলস ম্যানেজার ছিলেন, তিনি আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মানে ওয়ান ম্যান শো ছিলেন এবং তার সাথে বিদেশি একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এই যে আমরা অনেক সময় কমপ্লেন করি যে আমি অনেক কিছু সামলাই, তো আমার এই সামলানোর পরে কিন্তু আমার কেরিয়ারে কিন্তু আমার বেশি অগ্রগতি বা পড়াশোনা করা সম্ভব না। কিন্তু হাবিব ভাই দেখেন, হাবিব ভাই কিন্তু সেই ছাত্র জীবন থেকেই কিন্তু চাকরি শুরু করে দেশে বিদেশে ছিলেন, তার মধ্যে সে কিন্তু তার CMA কোয়ালিফাই করেন। এই যে তার যে একটা আপনার কন্টিনিউয়াস লার্নিং, এবং আজকে আমাদের এখানে দেখা হলো 5টার দিকে, আমরা 5টা একটু আগে আসছিলাম, আমরা একসাথে নামাজ পড়েছি এবং এই যে 2 ঘন্টা এখন বাজে প্রায় 8টা, প্রায় 3 ঘন্টা আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস প্রসেস, বিভিন্ন ধরনের ট্যাক্সের রুলস, তারপর এই যে আমি যে এই ফান্ড ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো করে এটা নিয়ে ডিসকাশন ছিল এবং ERP নিয়ে কথা হচ্ছিল। আমাকে এআই টুলস যে এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে হাবিব ভাই বললেন যে তার যে একজন ম্যানেজার, সে তাকে তার ডেই ক্যাশ ফ্লোর যে একটা মানে বিশেষ করে একজন সাপ্লাইয়ের যে একটা ইনফরমেশন সেটা দিতে তার 4 থেকে 6 ঘন্টা সময় লাগে, যেটা কিন্তু আপনার ইট শুড বি টেকেন মেবি 1 মিনিট or 2 মিনিটস। এই জায়গাটা কিন্তু CFOরা চেয়ে থাকেন এবং আমি সবসময় বলি যে আপনারা যারা ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা GM পজিশনে কাজ করেন, আপনাদের কিছু ডেটা, কিছু তথ্য কিন্তু সবসময় আপনার মুখস্থ থাকতে হবে, যাতে করে আপনি আপনার ম্যানেজমেন্টকে সাপোর্ট দিতে পারেন। এবং মুখস্থ না থাকলেও কিন্তু কিছু জিনিস আপনার ডায়েরিতে লিখে রাখতে হবে। এই যে বলো প্রতিদিন তার সকালে ঘুম ভাঙে আপনার ট্রেজারি রিপোর্ট দেখে, এবং ট্রেজারি রিপোর্ট না দেখলে তার মানে সকালটা সুন্দর হয় না। আবার ধরেন আমি একটা গ্রুপে ছিলাম, তখন প্রায় 20টা কোম্পানির আমাকে ট্যাক্স ডিল করা লাগতো, ট্যাক্স ভ্যাট। তো এই যে তাদের ফোকাস ছিল ট্যাক্স ভ্যাটটা, আবার এখানে ট্রেজারি। এখন আপনি কিন্তু যখন উপরে উঠবেন তখন কিন্তু আপনার এই যে আবার বললো যে তার একটা কোম্পানির তার মেইন ফোকাস ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মানে অ্যাকাউন্টসের পার্ট। এখন আপনার কিন্তু সব জায়গায় কিন্তু অল স্কোয়ার হতে হবে। CFO হওয়া মানে আপনার বিজনেস প্রসেসের প্রতিটা জায়গায় আপনাকে বুঝতে হবে, কারণ মার্কেটিং যখন কাজ করে, মার্কেটিংয়ের কাজ আরও কীভাবে ভালো করা সম্ভব, কোন জায়গায় আপনার ডেভেলপমেন্টের সুযোগ আছে, সেটা কিন্তু আপনাকে কিন্তু আপনি মার্কেটিং কাজ না করলেও কিন্তু আপনাকে সেটা জানতে হবে যে না, ইয়েস আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা হয়তো উই ক্যান ডেভেলপ দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল। কারণ এখন বেশিরভাগ CFO কিন্তু বড় বড় গ্রুপের, তারা কিন্তু প্রতিটা জায়গায় এই যে ডিস্ট্রিবিউশনের কিন্তু একটা অনেক এক্সপেন্সের ব্যাপার আছে, এখানে আপনার কালেকশনের ব্যাপার আছে, ফান্ড কালেকশনের ব্যাপার আছে। এই জায়গাগুলো কিন্তু CFOরা মোর কানেক্টেড। তারা কিন্তু এই যে কয়েকদিন আগে আমি মানে বেশ কয়েকজন CFOর সাথে কথা বলছিলাম একটা প্রোগ্রামে, এবং তাদের কথা হলো গিয়ে তারা দে আর ট্রাভেলিং ফ্যাক্টরি টু ফ্যাক্টরি, লোকেশন টু লোকেশন, তারা একদম রিয়েল জায়গায় স্পটে ভিজিট করে করে তারা এক্সপিরিয়েন্স নিচ্ছে, এবং এটা কিন্তু সবার জন্য দরকার। এবং তাই CFO কিন্তু এখন একটা কোম্পানির বলেন MD বলেন বা অন্যান্য যারা টপ লেভেল, তার কো-পাইলট, এখানে কিন্তু সে সবসময় তাদেরকে সাপোর্ট দিবেন, স্ট্র্যাটেজি থেকে বলেন, অপারেশনাল বলেন, তারপরে ডেটা দিয়ে সব জায়গায়, মানে CFO ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কি পার্সনস ইন এনি অর্গানাইজেশন। সেটা বিজনেস ম্যানেজার বলতে পারেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজার খুব সুন্দর কথা, বিজনেস ম্যানেজার। গুড টার্মিনোলজি হলো আপনার CFOর জন্য সে একজন বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার মেনলি আসলে বিজনেস ম্যানেজ করবে, অ্যান্ড এটা তাকে তার অ্যাকাউন্টসও ম্যানেজ করতে হবে, ফাইন্যান্স ম্যানেজ করতে হবে, অপারেশনও ম্যানেজ করতে হবে, তার সাপ্লাই চেইন ম্যানেজ করতে হবে, তার পিপল ম্যানেজ করতে হবে, সব কিছুই। এমন কোনো জায়গায় নেই যেখানে আসলে CFOকে রোল প্লে না করে থাকতে পারে সে, তাকে সব জায়গায় রোল প্লে করতে হয়। একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস আমি বলবো যে সেটা হলো যে স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করতে যদি না পারা যায় তাহলে আপনি কখনোই কোনো জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন না। সো এটা আমি যখন বিদেশে ছিলাম তখন ওই কোনো একটা কোম্পানি তারা একটা লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে তারা ম্যানেজারদেরকে ডাকছিল। তো এটা 3 দিন ব্যাপী ছিল। তো এই 3 দিন ব্যাপী ওইখানে খুব চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। তো ওইখানে ওরা বলছিল যে ইফ ইউ ক্যানট চ্যালেঞ্জ দ্য স্ট্যাটাস কো, ইউ ক্যানট চেঞ্জ দ্য স্ট্যাটাস। রাইট। সো একটা ছোট্ট এক্সাম্পল, আমাদের বাংলাদেশে ধরেন আমরা আমার কারেন্ট কোম্পানিতে যেটা আমি করেছিলাম যে ম্যাটেরিয়াল রিসিভিং আপনার রিপোর্ট অথবা ম্যাটেরিয়াল রিসিভিং নোট, এটা কেউ কেউ হয়তো MRR অথবা MRN বলে। তো নর্মালি ট্যালিতে যারা ট্যালিতে ইউজ করে বাংলাদেশে প্রত্যেকটা ট্যালিতেই আপনার স্টোর থেকে এই রিপোর্টটা তৈরি করা হয়, যে একটা পারচেজ হয়ে যাওয়ার পরে যখন এটা QC হয়,
ডিপার্টমেন্ট কনফার্ম করে যে না কোয়ালিটি ইজ ওকে, তখন তারা একটা ম্যাটেরিয়াল রিসিভিং নোট তৈরি করে অথবা এমআর ম্যাটেরিয়াল রিসিভিং রিপোর্ট তৈরি করে। তো সেই রিপোর্টের উপর বেসিস করে অ্যাকাউন্টস তখন এটাকে পারচেজ এন্ট্রি দিবে। তো এইটা আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টেন্টরা এই প্রত্যেকটা পারচেজ রিপোর্টের সাথে এটা আপনার প্রিন্ট দিত, ঠিক আছে, এটাও প্রিন্ট দিত, কিউসি রিপোর্টও প্রিন্ট দিত, এবং স্টোর পারচেজ রিকুইজিশনটা সেটাও প্রিন্ট দিত। তো আমি তখন বললাম যে ওয়াই ডু ইউ নিড স্টোর পারচেজ রিকুইজিশন, ওয়াই ডু ইউ নিড ম্যাটেরিয়াল রিসিভিং নোট, যেখানে ম্যাটেরিয়াল রিসিভিং নোটটা হলো সিস্টেমে স্টোর থেকে একটা রিপোর্ট জেনারেট করা এবং এখানে নাম্বার থাকে। তো এই নাম্বারটা তুমি যে অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে সে চাইলেই চেক করলে এই নোটটা তৈরি হয়েছে কি না সেই সিস্টেমে চেক করতে পারে। তাহলে এই যে প্রিন্ট করে যে এক্সট্রা প্রিন্টিং কস্ট করা হচ্ছে এটা ইজিলি আপনি স্কিপ করতে পারেন। বাট যখন আমি বললো স্যার এটা তো সবসময় সবাই এইভাবে করে আসছে, কেউ তো কখনো না করেনি। আমি বললাম যে তুমি তো চাইলেই বসে তুমি সিস্টেম থেকে দেখতে পারো যে এই ম্যাটেরিয়াল রিসিভিং নোটটা আসলে সিস্টেমে এন্ট্রি হয়েছে কিনা। আর সিস্টেমে এন্ট্রি হওয়া মানে অবশ্যই এটা স্টোর দিচ্ছে, এটা অন্য কেউ দেওয়ার কথা না, সেই অথরিটিও নেই এখানে হবে। এটা ধরেন এখন ধরেন এটা হয়তো যেসব কোম্পানি মানে সামহাও এটা মানে ম্যানুয়াল টাইপেরই, মানে টেরি এটা বলা যায় ম্যানুয়াল টাইপেরই, মানে এটা ইআরপিতে অনেক আপডেট হয়েছে। বাট এখানে আমাদের মেসেজটা আপনাকে কিন্তু এখন মানে এআই টুলসে আরও কনভার্ট হতে হবে। আপনার ইআরপি ইজ নট ইনাফ, কারণ ইআরপি কিন্তু আপনার রিয়েল টাইম ডেটা আপনাকে দিতে পারবে না, কারণ আপনার কিন্তু চাইলেই আপনি কনফিগার করতে পারেন। ইউ ক্যান কনফিগার এআই, কনফিগার ইউর সফটওয়্যার আর ইআরপি রেগুলারলি, কারণ আপনার প্রচুর ডিমান্ড, কারণ ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্ট আপনার বিজনেস চ্যালেঞ্জের সাথে আসছে। তো সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি এআইয়ের যে টুলসগুলো সেগুলো আপনাকে আপনার টিমকে আপনার সেটাকে মানে অভ্যস্ত হতে হবে হাউ টু ইউজ দ্য এআই ফর ফাইন্যান্স, ডিফারেন্ট টাইপস অফ রোলস, রিপোর্টিং। তখন হবে কি আপনার টাইম অনেক সেভ হবে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আশা করি আপনারা আমাদের যে এই যদি আমরা সামারি করি, এখানে টেকনিক্যাল স্কিলের কোনো বিকল্প নেই। আপনি যখন ফাইন্যান্সে কাজ করেন, আপনার অ্যাকাউন্টস বলেন, ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, এই যে ফান্ড ম্যানেজমেন্টের কথা বললো, ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলো, সবগুলো অ্যাকাউন্টসের যে মেইন কাজগুলো সেটা আপনার একদম দ্যার ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং অল দিস প্র্যাকটিক্যাল থিংস। এর পাশাপাশি যেটা তিনটা শব্দ বললেন যে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল, সফট স্কিলস, তারপর লিডারশিপ স্কিলস, এগুলো কিন্তু আপনার এখন মানে হিউম্যান যে স্কিলগুলো যেগুলো বা পিপলস স্কিল বলে, এটা আপনার জানতে হবে। এবং আশা করি আপনারা এভরিডে, আমাদের তো সিএফও 365-এর যে আমাদের স্লোগান, উই লার্ন এভরিডে, উই শেয়ার এভরিডে অ্যান্ড উই গ্রো এভরিডে। তো থ্যাংক ইউ হাবিব ভাই ফর ইউর টাইম। থ্যাংক ইউ।